গুড মর্নিং এভরিবডি। তো সকলকেই স্বাগত জানাচ্ছি বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন প্রেজেন্টেশনে। আজকের আমাদের টপিক অফ ডিসকাশন উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি কবিতা, দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল। তো এই নিয়েই থাকছে আজকে আমাদের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা এই কবিতার নামকরণ সম্বন্ধে দু চার কথা জেনে নেব। ইংলিশে একটা কথা আছে, দ্য টাইটেল অফ এনি লিটারেরি ওয়ার্ক বিয়ার্স এ স্পেশাল সিগনিফিক্যান্স, অর্থাৎ সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো নামকরণের ক্ষেত্রে কতকগুলি বিষয় আমাদের লক্ষ্য করতে হয়। সাহিত্যে নামকরণ কখনো হয়ে থাকে বিষয়ধর্মী, কখনো হয়ে থাকে চরিত্রধর্মী, কখনো বা সাংকেতিক বা রূপকধর্মী। তো নো ডাউটলি দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল ইজ এ সিম্বলিক ওয়ান। এবার আসা যাক উইলিয়াম বাটলার ইয়েটসের সম্বন্ধে দু চার কথা সংক্ষিপ্ত আকারে। উইলিয়াম বাটলার ইয়েটস বলা যেতে পারে ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল পোয়েটিক জিনিয়াস অফ 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার। বিংশ শতকের ইংরেজি সাহিত্যের একজন উল্লেখযোগ্য কাব্যিক প্রতিভা উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি ডব্লিউ.বি. ইয়েটস নামে অধিক পরিচিত ছিলেন। ডাবলিনের স্যান্ডি মাউন্ট এ 13ই জুন 1865 খ্রিস্টাব্দে কবির জন্ম। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট, আইরিশ পোয়েট। তিনি একজন আয়ারল্যান্ডের অত্যন্ত প্রভাবশালী কবি। পাশাপাশি হি ওয়াজ আ প্লেরাইট, তিনি একজন নাট্যকার ছিলেন অ্যান্ড এ পলিটিশিয়ান, এবং তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। আইরিশ লিটারেরি রিভাইভাল অর্থাৎ আয়ারল্যান্ডের সাহিত্যকে পুনরুজ্জীবিত করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও অ্যাবি থিয়েটার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার একজন সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন কবি উইলিয়াম বাটলার ইয়েটস। ইংলিশ লিটারেচারে তার এই অসামান্য কৃতিত্ব এবং প্রতিভার জন্য তিনি 1923 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। 28 জানুয়ারি 1939 সালে 73 বছর বয়সে কবি পরলোক গমন করেন। তার কবিতা দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল, যা 1916 সালে অক্টোবর মাসে লেখা হয়েছিল এবং 1917 সালে তার প্রকাশিত হয়েছিল পিস অফ এ স্মল ভলিউম অফ পোয়েমস টাইটেল দিয়ে। পরবর্তীতে অর্থাৎ 1919 সালে সেটি দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল হিসাবে প্রকাশিত হয়। ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল এর পটভূমি বা সেটিং বা প্রেক্ষাপট শরৎকালে লেডি গেগ্রির এস্টেটে অবস্থিত কুল পার্ক। কবিতার মূল বিষয়বস্তু দ্য কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য। কিসের বৈপরীত্য? বিটুইন দ্য ট্রানজিটরিনেস অফ হিউম্যান জয় অ্যান্ড ইউথ অ্যান্ড দ্য পারমানেন্স অফ ন্যাচারাল অবজেক্ট, দ্য ইটার্নাল প্যাশন অ্যান্ড ভাইটালিটি অফ দ্য ওয়াইল্ড সন্স। কবি মানুষের জীবনের যে আনন্দ এবং তারুণ্যের যে ক্ষণস্থায়িতা এবং প্রাকৃতিক যে বিষয়গুলি, যেমন আবেগে উন্মত্ত এবং প্রাণশক্তিতে বা প্রাণোচ্ছল যে বন্য রাজহাঁসগুলি, তাদের মধ্যে একটা বৈপরীত্য কবি দেখিয়েছেন এই কবিতার মাধ্যমে। প্রাকৃতিক জগতের স্থায়িত্ব, মানুষের বার্ধক্যের যে প্রক্রিয়া, তার মধ্যে কবি অন্বেষণ করেছেন। কবিতার দৃষ্টিপটে দেখতে পান তিনি বৃহৎ জলাশয়ের তীরে দাঁড়িয়ে, অর্থাৎ কুল লেকের তীরে দাঁড়িয়ে বুনো রাজহাঁসদের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছেন, যা তিনি 19 বছর আগে দেখেছিলেন সেখানে যখন প্রথমবার তিনি এসেছিলেন। আজও তারা একইভাবে প্রাণবন্ত, জীবনী শক্তিতে পরিপূর্ণ। রাজহাঁসদের এই অপরিবর্তনীয় যে সৌন্দর্য, সেম ভিগার অ্যান্ড ভাইটালিটি দেখে তিনি উপলব্ধি করেন যে তিনি বৃদ্ধ হয়েছেন। তিনি সময়ের সাথে সাথে তারুণ্যের আনন্দ ও আবেগ হারিয়ে ফেলেছেন, যা রাজহাঁসদের বা রাজহাঁসগুলিকে স্পর্শ করতে পারেনি। এবার আমরা কবিতাটি খুব ভালোভাবে পড়ে নেব। প্রতিটি লাইন, প্রতিটি শব্দের মানে আমরা জেনে নেব এবং পাশাপাশি
কিছু এক্সপ্লেনেশনও আমরা আলোচনা করব। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটামনাল বিউটি। গাছগুলি শরৎ ঋতুর সৌন্দর্যে বিকশিত বা পরিপূর্ণ। অটম বিউটি বলতে বোঝানো হয়েছে দ্য অটামনাল বিউটি। এটা একটা শরৎ ঋতু বা ইট ইজ অটম, যে সময় কী হয়ে থাকে, নেচার হ্যাজ এ মেলো বিউটি অফ ইয়েলো লিভস অ্যান্ড রাইপ ফ্রুট। প্রকৃতির মধ্যে একটা পরিপূর্ণ বা পরিপক্ক সৌন্দর্য উপলব্ধি করা যায় বা লক্ষ্য করা যায়। গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং ফলগুলো পূর্ণতা প্রাপ্ত হয়। দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই। বনানীর বা বনভূমির পথ শুষ্ক বা শুকনো। আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার মিরার্স আ স্টিল স্কাই। অক্টোবরের গধূলিবেলা বিশেষ আভায় উদ্ভাসিত বা বিশেষ আলোয় রঞ্জিত। দ্য ওয়াটার মিরার্স আ স্টিল স্কাই, অর্থাৎ শ্রান্ত হ্রদের স্বচ্ছ জলে নীল আকাশ প্রতিবিম্বিত। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস আর 950 swans। উপচে পড়া বা কানায় কানায় পরিপূর্ণ হ্রদের জলে পাথরগুলির মধ্যে কবি দেখলেন 59টি রাজহাঁস ভেসে বেড়াচ্ছে। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জাতে। তো যদি আমরা এই প্রথম স্ট্যাঞ্জাটা বিশ্লেষণ করি, কবি প্রথমেই শরৎ ঋতুর সৌন্দর্য বা শরতের সৌন্দর্য মহিমান্বিত করেছেন এবং সেখানে রাজহাঁস হ্রদ এর একটি সুন্দর চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। পরবর্তী স্ট্যাঞ্জা। দ্য 19th অটম হ্যাজ কাম আপন মি। 19টি শরৎকাল আমার উপর দিয়ে বয়ে গেছে। অর্থাৎ কবি যখন এখানে প্রথমবার এসেছিলেন আজ থেকে 19 বছর আগে। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট। যখন থেকে আমি এই রাজহাঁসগুলিকে গণনা করতে শুরু করেছিলাম। তিনি তাদের তখন প্রথম গুনেছিলেন বা গুনতে শুরু করেছিলেন। আই স বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড। আমি দেখেছিলাম তাদেরকে, অর্থাৎ তাদের ভালোভাবে গোনার আগেই অল সাডেনলি মাউন্ট, তারা হঠাৎ করে সকলে উড়ে গিয়েছিল। মাউন্ট কথার অর্থ হচ্ছে উড়ে যাওয়া। অ্যান্ড স্ক্যাচার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস। তারা সকলে হঠাৎ উড়ে যাওয়ার পর কীরকমভাবে উড়ে গিয়েছিল? একটা বড় ভাঙা বৃত্তাকারে আকাশের বুকে। আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, তাদের শব্দমুখর ডানার উপর ভর করে। অর্থাৎ ক্ল্যামারাস কথার অর্থ হচ্ছে শব্দ করা বা শব্দমুখর। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জা। আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়েন্ট ক্রিয়েচার্স। আমি প্রাণ ভরে এই চমৎকার প্রাণীগুলিকে দেখেছি। অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর। এখন আমার হৃদয় বেদনাতুর। সোর কথার অর্থ হচ্ছে বেদনাগ্রস্ত বা বেদনাতুর। অল চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুইলাইট দ্য ফার্স্ট টাইম অন দিস সোর। সমস্ত কিছুই পরিবর্তিত হয়েছে আমি যখন প্রথম এই তীরে এসেছিলাম। দ্য বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড। আমার মাথার উপর তাদের ঘণ্টার ধ্বনির মতো শব্দ শুনেছিলাম। ট্রড উইথ আ লাইটার ট্রিড। তখন হালকা পদক্ষেপে হেঁটে বেরিয়েছি। তো টুইলাইট কথার অর্থ হচ্ছে গোধূলি, সোর হচ্ছে তীর, বেলবিট হচ্ছে ঘণ্টার ধ্বনি, আর ট্রড কথার অর্থ হচ্ছে ওয়াক, লাইটার ট্রিড মানে পদক্ষেপে, হালকা পদক্ষেপে। চলে যাব আমরা নেক্সট স্ট্যাঞ্জার দিকে। আনওয়ের স্টিল লাভার বাই লাভার। তারা এখনও অক্লান্ত। লাভার বাই লাভার দে প্যাডেল ইন দ্য কোল্ড কম্প্যানিয়নেবল স্ট্রিম অর ক্লাইম ইন দ্য এয়ার। তারা এখনও অক্লান্ত। সঙ্গী সঙ্গিনীর অর্থাৎ জোড়ায় জোড়ায় শীতল জলে তারা ভেসে বেড়ায় বা সাঁতার কাটে অথবা বাতাসে উড়ে যায়। তো এখানে
আনওয়ারিড কথার অর্থ হচ্ছে অক্লান্ত। প্যাডেল কথার অর্থ হচ্ছে ভেসে বেড়ানো। কম্প্যানিয়েবল স্টিমস, স্টিমস কখনো কম্প্যানিয়েবল নয়। যে স্ট্রিমে তারা তাদের নিজের সঙ্গীদের খুঁজে পায় সেই জন্য বলা হয়েছে কম্প্যানিয়েবল স্ট্রিম। এটাকে আমাদের পোয়েটিক ভাষায় বলা হয় ট্রান্সফার এপিথেট। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের হৃদয় বৃদ্ধ হয়ে যায়নি, অর্থাৎ বার্ধক্য তাদেরকে স্পর্শ করতে পারেনি। প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। প্যাশন অর্থাৎ প্রেমের মত্ততা বলতে পারি, প্রেম অথবা জয়ের উন্মাদনা। হোয়ার দে উইল, তারা যেখানেই থাক না কেন, অ্যাটেন্ড আপন দেম স্টিল, এখনও তারা একইভাবে বয়ে চলেছে। নেক্সট স্টাঞ্জা, বাট নাও দি ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার। এখনও তারা কি করছে? শান্ত জলে সাঁতার কেটে বা ভেসে বেড়াচ্ছে, স্থির জলে। মিস্টেরিয়াস বিউটিফুল, রহস্যময় সুন্দর, সেই রহস্যময় সুন্দর জীবগুলি অর্থাৎ সৌন্দর্য রহস্যে ঘন এই প্রাণীরা এখনও শান্ত জলে সাঁতার দিয়ে বেড়াচ্ছে। যা কিছু ন্যাচারাল বা ওয়াইল্ড সেটাই কিন্তু একটা মিস্ট্রি, সেখানে একটা রহস্যময়তা থেকে থাকে যা মানুষ কখনো অ্যাটেন্ড করতে পারে না। সেই জন্যই কবি বলেছেন মিস্টেরিয়াস তাদেরকে, সেই ওয়াইল্ড সোয়ান্সগুলোকে। অ্যামং হোয়াট রাসেস দে উইল দে বিল্ড, বাই হোয়াট লেকস এজ অর ফুল। তারপর তারা কোন হ্রদের কিনারে বা কোন জলাশয়ের তীরে ঝোপের মধ্যে বাসা বাঁধবে। কবি এখানে একটা প্রশ্ন করছেন এই শেষ 4টি লাইনের মধ্য দিয়ে। রাসেস কথার অর্থ হচ্ছে এখানে বাসা বাঁধা। ডিলাইট মেন্স আইজ হোয়েন আই অ্যাওয়েক সামডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। তারা যেখানেই এরপর যেখানেই বা তারা বাসা বাঁধুক না কেন, যে জায়গায় বাসা বাঁধুক না কেন, সেখানকার মানুষদের দৃষ্টিনন্দন করবে। হোয়েন আই অ্যাওয়েক সামডে, যখন একদিন আমি ঘুম থেকে উঠব, দেখব টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, তারা অন্যত্র উড়ে চলে গেছে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় বা কবিতার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।